স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তাওসিয়া ইসলাম। রাজধানীর আজিমপুরের একটি বাসায় ডাকাতির সময় অপহরণ করা শিশুটিকে মোহাম্মদপুর থেকে উদ্ধার করেছে র্যাব। এই ঘটনায় অপহরণকারী এক নারীকে আটক করা হয়েছে। বাহিনীর পক্ষ থেকে ভোরে গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। তবে র্যাবের পক্ষ থেকে গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিচয় প্রাথমিকভাবে জানানো হয়নি। দুপুরে কারওয়ান বাজারের র্যাবের মিডিয়া সেন্টারে এই বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করা হবে বলে জানিয়েছে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী ডাকাতির ঘটনায় ৩ জনের সম্পৃক্ততার কথা জানিয়েছে। শিশুটিকে উদ্ধার করা গেলেও ডাকাতির কোনো মালামাল উদ্ধার করা যায়নি। শুক্রবার সকালে আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারের ফারজানা আক্তারের বাসায় ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতেরা বাসা থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার নেয়ার পাশাপাশি শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়। আমাকে ডাকতেছে, চাচা চাচা আছেন নাকি, চালু করে আপনি রাস্তায় বের হন, আমার বাচ্চা নিয়ে গেছে। তখন আমি রাস্তায় বের হয়ে আমি ওই যারা নিয়ে গেছে তাদেরকে আর দেখতে পারি নাই। আমি ওই বাচ্চার মাকে দেখলাম, গায়ের জামা ছিঁড়া ছিল, ওই অবস্থায় উনি বাচ্চার জন্য দৌড়াই এই গলির মাথায় গেছে। শীতের আগমনে দেশের উত্তরের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া যেন একটি স্বর্গীয় আবহে আবৃত হয়ে ওঠে। নভেম্বর মাসে ভোরে যখন সূর্যের আলোর উষ্ণতা তেঁতুলিয়ার চারপাশে ছড়িয়ে পড়ে, তখনই দেখা মেলে পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য। এ বিষয়ে পঞ্চগড় থেকে জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী গোফরান বিপ্লব। গোফরান, উত্তরাঞ্চলে তো এখন শীতের আবহাওয়া মোটামুটি শুরু হয়ে গেছে। কাঞ্চনজঙ্ঘার দৃশ্য কি এখন সেখান থেকে দেখা যাচ্ছে? জি তৌসিয়া, আসলে শীতের আসলে আমরা অক্টোবরের শেষের দিকে মূলত আসলে কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পাই। নভেম্বর আসলে আমরা এটা স্পষ্ট ভাবে দেখতে পাই। তবে গেল কিছুদিনে কাঞ্চনজঙ্ঘা মাঝে মাঝে দেখতে পাইলেও কিন্তু পরিষ্কার আকাশ না থাকার কারণে, মানে আবহাওয়া আমাদের প্রতিকূলে না থাকার কারণে আসলে কাঞ্চনজঙ্ঘা তেমন একটা দেখা মিলছে না। তবে পরিষ্কার আকাশ আমরা থাকলেই পরিষ্কার আকাশের মাধ্যমে আমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। আর এই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন দর্শনার্থীরা তারা ছুটে আসছে। তারা কাক ঢাকা ভোরেই তারা আপনার তেঁতুলিয়া ডাকবাংলোর পাদদেশে বসে তারা এখান থেকে কাঞ্চনজঙ্ঘার যে বিভিন্ন রং ধারণ করে সেই রূপ দেখতে পাচ্ছে। আর কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য মূলত যারা বিভিন্ন জায়গা থেকে আসতেছে, আকাশ পরিষ্কারের কারণেই মূলত আসলে দেখা মেলে। আবার আকাশ পরিষ্কার না থাকলে আমরা এই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই না। তবে এই পর্যটকদের জন্য থাকার জন্য যারা আসতেছে বিভিন্ন জায়গা থেকে, তাদের থাকার জন্য হোটেল কর্তৃপক্ষ তাদের হোটেল সাজিয়ে রেখেছে। ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন হোটেলে খোঁজ নিয়ে দেখছি আসলে বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে যে পরিমাণ দর্শনার্থী ভিড় করছেন, তাতে হোটেলে আসলে থাকার জায়গা পাওয়া যাচ্ছে না। পাশে টুরিস্ট পুলিশের সাথে আমি কথা বলেছি, তারা আসলে কাঞ্চনজঙ্ঘার যারা দেখতে আসছে দর্শনার্থী, তাদেরকে মূলত তাদের সার্বিক নিরাপত্তার জন্য তারা সার্বক্ষণিক তদারকি চালিয়ে যাচ্ছে, যাতে বাইরে থেকে কোনো পর্যটক আসলে কোনো। গোফরান, নভেম্বরের মাঝামাঝি চলে এসেছে, শীতের প্রভাব কেমন পড়েছে ওখানে? আসলে শীত অলরেডি শীতও শুরু হয়ে গেছে। আমরা অক্টোবরের শেষের দিক থেকেই মূলত এই অঞ্চলে শীত শুরু হয়। নভেম্বরের প্রায় মাঝামাঝি সময় চলে আসছে, অলরেডি কুয়াশা পড়া শুরু হয়েছে। আমি আজ সকালে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের পর্যবেক্ষণ কর্মকর্তা রকুনুজ্জামানের সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন আজকে গেল সপ্তাহ যাবত এই অঞ্চলের তাপমাত্রা দিন দিন কমে আসছে। গতকাল এই তাপমাত্রা ছিল 16.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.5 ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল 9টায় আমি সর্বনিম্ন তাপমাত্রা যেটা জানতে পেরেছি, আজকে সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 17.0 ডিগ্রি সেলসিয়াস। মূলত তারা আবহাওয়া অফিসের লোকজন তারা বলছে যে দিন যত ঘনিয়ে আসবে, মানে শীতকাল যত ঘনিয়ে আসবে, দিনে আমাদের তাপমাত্রা কমতে থাকবে। এবং আপনারা জানেন হয়তো যে সারা দেশের ন্যায় পঞ্চগড়ে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে এই পঞ্চগড়ের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। তৌসিয়া,
পঞ্চগড় থেকে জানাচ্ছিলেন সহকর্মী গোফরান বিপ্লব। শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের 3 দিনব্যাপী রাস পূর্ণিমার পূজা ও পুণ্য স্নান। পটুয়াখালীর কুয়াকাটায় ভোরে জাগতিক সকল পাপ মোচনের আশায় সমুদ্রের জলে গা ভাসিয়ে গঙ্গা স্নান সম্পন্ন করেন সনাতনীরা। স্নানের আগে মোমবাতি, আগরবাতি, বেলপাতা, ফুল, দুব্বা, হর্তকি, ডাব, কলা, তেল ও সিঁদুর সমুদ্রের জলে অর্পণ করেন হিন্দু ধর্মাবলম্বী নারীরা। এ সময় উলুধ্বনি ও মন্ত্রপাঠে মুখরিত হয়ে ওঠে পুরো সৈকত। এদিকে হবিগঞ্জে মণিপুরীদের 181তম মহা রাসলীলা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত 11:30টায় চুনারুঘাট উপজেলার ছয়শ্রী গ্রামে এ উৎসব শুরু হয়ে চলে শনিবার ভোর পর্যন্ত। এতে জেলার বিভিন্ন স্থান থেকে আসা মানুষের ঢল নামে। প্রতি বছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় মহারাস লীলা। সারা বছরের যে মনের বাসনা এবং যা কিছু বাঞ্ছনা ঈশ্বরের কাছে বলার জন্য এবং নিজেকে পরিশুদ্ধ করার জন্য স্নান করার। অন্য সময়ও এসেছি, কিন্তু এত সুন্দর বা এত লোকের ভিড়, এত মেলায় এত সবকিছু এক্সপিরিয়েন্স করার সুযোগ হয়নি। এবারে সেই জন্য খুবই অন্যরকম লাগছে। আমরা এই গঙ্গা স্নানে আসছি, আমাদের ভগবানের কাছে প্রার্থনা করি গোবিন্দ আমাদের যেন সকলের মঙ্গল করে, জগতের সবাই যেন ভালো থাকে এবং আমরা যেন তার প্রার্থনা করে এই জগৎ থেকে সুন্দর মতো তার কাছে পৌঁছতে পারি। এখানে যদি আমরা স্নান করি ব্রহ্ম মুহূর্তে, তাহলে সহস্র সহস্র গুণ পাপ থেকে আমরা মুক্ত পাই। পলিথিন ব্যবহার নিষিদ্ধ ঘোষণার পর থেকে বাজারে বেড়েছে পাটের চাহিদা, সেই সঙ্গে বেড়েছে দামও। তবে ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন কুড়িগ্রামের পাট চাষিরা। এ সুযোগে পাট গুদামজাত করে চড়া দামে বিক্রি করে লাভবান হচ্ছেন মধ্যস্বত্বভোগী ও ব্যবসায়ীরা। মৌসুমের শুরুতেই স্থানীয় ও তোষা পাট বিক্রি করেন চাষিরা। এই সুযোগে তাদের কাছ থেকে কম দামে পাট কিনে মজুত করেন ফরিয়া ও ব্যবসায়ীরা। বর্তমানে সেই পাটই দ্বিগুণ দামে বিক্রি করছেন তারা। এখন আমাদের ঘরের পাট নয়, এখন তো পাটের দাম বাড়ছে, ফরিয়ারা লাভ করতেছে, আমরা লোকসান বেড়ে গেছে। মৌসুমকালে পাটের বাজার কম যায়, বর্তমান পাটের বাজার বেশি। চলতি মৌসুমে জেলায় 17,000 হেক্টর জমিতে তোষা ও স্থানীয় জাতের পাট চাষ হয়েছে। উৎপাদন হয়েছে 2,05,400 বেল পাট। তবে ভালো দাম না পাওয়ায় হতাশ চাষিরা। হাটে পাট কিনি, যদি হাটে বেশি হয় মহাজনকে দেই, না হলে ঘরে নিয়ে যাই। আমি গ্রাম অথবা হাট থেকে পাট কিনাই না, যাত্রাঘাটে বিক্রি করতেছি। বর্তমানকার বাজার 3200 টাকা। এদিকে পাট চাষের পরিধি বাড়াতে কাজ করে যাচ্ছে কৃষি বিভাগ। মৌসুমের শুরুতে পাটের বাজার কিছুটা নিম্নমুখী হলে বর্তমান তা প্রকার ভেদে 3200 টাকা হইতে 3600 টাকা কেনা বেচা হচ্ছে। জেলায় 2টি বেসরকারি পাট ক্রয় কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে কৃষক ও ব্যবসায়ীরা পাট ক্রয় বিক্রয় করছে। তবে পাটের সোনালী দিন ফিরিয়ে আনতে সরকার সহ সংশ্লিষ্ট বিভাগের উদ্যোগ জরুরি বলে মনে করেন চাষিরা। দীপ্ত, বার্তাকক্ষ। দেশের বাইরের খবর। ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি বাস্তবায়নে লেবাননের যে কোনো সিদ্ধান্তকে সমর্থন জানাবে ইরান। স্থানীয় সময় শুক্রবার বৈরুত সফরে গিয়ে মন্তব্য করেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী লারিজানি। এর আগে গত বৃহস্পতিবার লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরির কাছে যুদ্ধবিরতির খসড়া একটি প্রস্তাব দেন দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতা করার জন্য এই নাবিহ বেরিকে মনোনীত করেছে হিজবুল্লাহ। লেবাননের যুদ্ধবন্ধে এটি যুক্তরাষ্ট্রের প্রথম লিখিত প্রস্তাব। এদিকে ইসরায়েলি আগ্রাসনে লেবাননে নতুন করে প্রাণ গেছে অন্তত 59 জনের। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় বৈরুত সহ বিভিন্ন শহরে এ প্রাণহানির ঘটনা ঘটেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে ইসরায়েলি হামলায় লেবাননে 12 স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। এর তীব্র নিন্দা জানান সংস্থার প্রধান আদানম গেব্রেয়াসুস। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও 28 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 43,750 জন ছাড়িয়ে গেছে। গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। এদিকে গত 24 ঘন্টায় নতুন করে চালানো হামলায় অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না বলে জানায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। জাতিসংঘের দেয়া তথ্য অনুযায়ী গাজা উপত্যকা জুড়ে ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এর বেশি লোক নিখোঁজ রয়েছেন। ভারতের উত্তরপ্রদেশের ঝাঁসি জেলার একটি মেডিকেল কলেজে অগ্নিকাণ্ডে অন্তত 10 শিশুর প্রাণ গেছে।
পুলিশ জানায় শুক্রবার রাতে মহারানী লক্ষ্মীবাই মেডিকেল কলেজের নবজাতকদের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে আগুন লাগে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন লাগার সময় সেখানে 54 শিশু চিকিৎসাধীন ছিল। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আহত শিশুদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দিয়েছেন। খেলার খবর। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের দ্বিতীয়টিতে আজ মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। বসুন্ধরার কিংস এরেনায় খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। প্রথম ম্যাচে হেরে সিরিজে পিছিয়ে পড়া বাংলাদেশের লক্ষ্য বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে জয় দিয়ে বছর শেষ করা। এক বছর ধরে আন্তর্জাতিক ফুটবলের বাইরে ছিল মালদ্বীপ। অভ্যন্তরীণ সংকটে থাকা দেশটিকে ঘরের মাটিতে পেয়েও হারাতে পারেনি বাংলাদেশ। কিংস এরেনায় প্রথম ম্যাচে দারুণ লড়াই করেও গোলের সুযোগ বারবার হাতছাড়া করে স্বাগতিকরা। ফলাফল 1-0 গোলের হারকে সঙ্গী করে নেয় বেঙ্গল টাইগাররা। এখন ঘুরে দাঁড়ানোর লক্ষ্য মোরসালিন তপুদের। প্রথম ম্যাচের ভুল শুধরে দ্বিতীয় ম্যাচে জয় ফিরতে মরিয়া কাবরেরা শিষ্যরা। যেভাবে খেলছি ফার্স্ট ম্যাচটা, তো আশা করি আমরা সেকেন্ড ম্যাচটা খুবই আরও ভালোভাবে আমরা কামব্যাক করব, কারণ প্রত্যেকটা প্লেয়ারের কনফিডেন্স আছে যে আমাদের টিমের প্রতি যে আমরা খুব স্ট্রংলি কামব্যাক করব। প্রথম ম্যাচে ফিনিশিংয়ের অভাবে অনেক সুযোগ হারিয়েছে বাংলাদেশ দল, তাই দ্বিতীয় ম্যাচের আগে খেলোয়াড়দের প্রতি বাড়তি নজর রাখছেন কোচ। আমরা ভালো খেলেছি, কিন্তু প্রথম ম্যাচে অনেকবারই ফিনিশিং লাইনে আমরা ব্যর্থ হয়েছি। তবে খেলোয়াড়রা নিজেদের ঝালিয়ে নিচ্ছে। আশা করছি পরের ম্যাচে ভালো ফলাফল আসবে। 2022 সালের প্রীতি ম্যাচে মালদ্বীপের কাছে হেরেছিল বাংলাদেশ। এরপর সাফ আর বিশ্বকাপ বাছাই পর্বের 2 ম্যাচের কোনটিতেই হারেনি লাল সবুজের প্রতিনিধিরা। এএফসির বাছাইয়ের আগে ঘরের মাঠে প্রথম ম্যাচ হারলেও নিজেদের শেষটা রাঙাতে চায় টাইগাররা। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে শুরুতে আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনামে আছে যথেচ্ছ অনিয়মের সুযোগ বন্ধ, তবে সংকট কাটেনি সরকারের 100 দিন। এর বাইরে আছে জাতীয় নাগরিক কমিটির সমাবেশ, তরুণদের রাষ্ট্র কল্পনায় বাধা দেওয়া যাবে না। আরও ব্যাংকগুলো নিয়ে 5টি পরামর্শ দিয়েছেন মোস্তফা জে মজুরি। তিনি বলেছেন সংকটে থাকা কিছু ব্যাংক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনামে আছে ডক্টর ইউনূস সরকারের 100 দিন, সরকারের অগ্রাধিকার সংস্কার, অর্থনীতি ও আইন শৃঙ্খলায়, দলগুলোর তাগিদ নির্বাচনে। এর বাইরে আছে সংস্কারের সুযোগ অনেক, বাস্তবায়ন কঠিন বলেছে আইসিজি। আরও আছে ঢাকায় বৃদ্ধ চিকিৎসক খুন, কিশোর গ্যাংয়ের হাতে প্রাণ গেল কিশোরের। আর আছে ক্ষমতা গ্রহণের পর প্রথম কাজ হবে ইউক্রেন যুদ্ধ বন্ধ করা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। দৈনিক সমকালের প্রধান শিরোনামে আছে স্বার্থে অর্থনীতির ক্ষত, অস্বস্তি বাজারে। আর রাষ্ট্র সংস্কার নিয়ে 6 কমিশনে বেড়েছে গতি, আসছে নিত্য নতুন প্রস্তাব। এর বাইরেও আছে দিল্লি নির্ভরতা কমেছে, বেড়েছে ওয়াশিংটনে। আর রাজনৈতিক দল সরকারের সম্পর্ক টক ঝাল মিষ্টি, এটা রাজনীতি নিয়ে সরকারের 100 দিনের একটি পর্যালোচনামূলক প্রতিবেদন। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি মানুষের সমর্থন ও বহির্বিশ্বের সহযোগিতার আশ্বাস, নির্বাচন ও সংস্কারের চাপ বাড়ছে সরকারের 100 দিন নিয়ে, এটি তাদের প্রতিবেদন। এর বাইরে আছে অস্থির সচিবালয়, কাজের চেয়ে আলোচনা বেশি। আরও আছে টার্গেট ত্রয়োদশ সংসদ নির্বাচন, ইতিবাচক রাজনীতির বার্তা বিএনপির। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি শিক্ষাঙ্গনে এখনও শৃঙ্খলা ফেরেনি, বর্তমান শিক্ষাঙ্গন পরিস্থিতি নিয়ে, এটি তাদের নিজস্ব অনুসন্ধানী প্রতিবেদন। এর বাইরে আছে মুক্তিযোদ্ধা কোটায় চাকরিতে 43,348, সরকারি আধা সরকারি দপ্তর নিয়ে, এটি তাদের একটি আলাদা প্রতিবেদন। এর বাইরেও আছে ঢাকায় আজ শুরু হচ্ছে সিজিএস এর সম্মেলন, থাকছেন মাহাথিরও। আর আসিফ নজরুল আইন উপদেষ্টা বলেছেন হত্যার চেয়ে খারাপ অপরাধ গুম। দৈনিক বণিক বার্তায় প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি পাচারকৃত অর্থ উদ্ধারে তৎপরতা শুরু হলেও সাফল্য অজানা। এর বাইরে আছে দেশের রাজনীতি ও ভূ রাজনীতি নিয়ে শনিবারের বিশেষ আয়োজন, তিউনিসিয়ার বিপ্লবোত্তর ভুলগুলো এড়াতে পারেনি বাংলাদেশ। এই ছিল আজকের প্রধান প্রধান পত্রিকার শিরোনামগুলো।
শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া অনলাইনে আরও নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।